টাইগার। আসছি। এই কথা বলে উজান ফোন রেখে দিল। রায়হান যেন তার বসের ফোন রাখার অপেক্ষায় ছিল। উজান কান থেকে ফোন নামাতেই রায়হান তড়িঘড়ি করে বলে ওঠে, বস, এই লাশ দুটোর এখন কি করব? উজান বিরক্তি মুখে এই বিরক্তি হাসি ফুটিয়ে বলে, গোলাপ চন্দন মাখিয়ে আমার বেডরুমে গিয়ে রেখে দাও। রায়হান শুকনো ঢোক গিলল। মাঝে মাঝে তার বসের কথা তার ছোট্ট মাথায় ধরে না। কোনটা সিরিয়াস হয়ে বলছে, কোনটা হেয়ালি করে বলছে বুঝতে খুব বেগ পেতে হয় রায়হানের। সত্যি সত্যি কি লাশগুলো বসের বেডরুমে রেখে আসবে নাকি? উজান ফোনটা পকেটে ঢুকিয়ে মুখের মাস্কটা ঠিক করতে করতে এগিয়ে গেল দুটো মেয়ের দিকে। সামনের লাশ দেখে মেয়ে দুটো ভয়ে কাঁপছে। উজান তাদের সামনে গিয়ে বলল, ছোট্ট ছোট্ট মেয়ে তোমরা, এত রাতে বাইরে কি করছো? মেয়ে দুটো দূরে পড়ে থাকা লাশের দিক থেকে চোখ সরিয়ে তাকালো উজানের দিকে। দিনের আলোয় চৌধুরী গ্রুপের উজান চৌধুরীকে এই শহরের কে না চেনে, কিন্তু এই রাতের অন্ধকারে কালো পোশাকধারী, কালো মাস্ক আর কালো চশমা পরা এই টাইগারকে কে কি আদৌ কি কেউ চিনতে পারলো? আর মেয়েগুলোও কি চিনতে পারলো? না, না চিনলেই বা কি, দুটো নরপশুর হাত থেকে তাদেরকে যে বাঁচিয়েছে সেটাই কি বেশি নয়? তবুও ও মেয়ে দুটো তাকিয়ে আছে উজানের দিকে। একজন কাঁপা কাঁপা গলায় বলল, বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, শেষ হতে অনেক রাত হয়ে গেছে। রিক্সাও পাচ্ছিলাম না, তাই হেঁটেই যাচ্ছিলাম। মাঝপথে এই লোক দুটো আমাদের সাথে জবরদস্তি করে। এ কথা বলেই মেয়ে দুটো কাঁদতে লাগলো। উজান তাদের হাত দেখিয়ে থামতে বলল, কাঁদবে না। তোমরা মেয়েরা সব কিছুতে এত ভয় পাও কেন? তোমরা তো দুজন ছিলে, দুজন মিলে লড়াই করতে পারলে না ওদের সাথে? আচ্ছা ঠিক আছে, ওই পিছনের গাড়িতে ওঠো, আমার গাড়ি তোমাদের পৌঁছে দেবে। আর বলল, মেয়েগুলো লক্ষ্য করলো চারটা গাড়ি দাঁড়িয়ে আছে। চারটা গাড়ি কালো রঙের। মেয়েগুলো সঙ্গে সঙ্গে পেছনে থাকা গাড়িতে গিয়ে বসলো। উজান ড্রাইভারকে ইশারা করতেই ড্রাইভার মেয়ে দুটোকে নিয়ে চলে গেল তাদেরকে বাড়ি পৌঁছে দিতে। ওইদিকে রায়হানের ছোট্ট মাথায় জানান দিল, না বস, হয়তো হেয়ালি করেই বলেছে লাশটা বসের বেডরুমে রেখে আসতে। লাশ কি কেউ বেডরুমে নিয়ে ঘুমায় নাকি? কয়েকজন কালো পোশাকধারী ছেলে রায়হানের পেছনেই দাঁড়িয়েছিল। রায়হান তাদের দিকে তাকিয়ে বলল, লাশগুলো নদীতে ফেলে দাও, তারপর হাত ধুয়ে গাড়িতে উঠবে। চারজন কালো পোশাকধারী ছেলে মাথা নেড়ে হ্যাঁ বলেই তৎক্ষণাৎ লাশগুলো ধরে ব্রিজের উপর থেকে ফেলে দিল। তারপর বোতলের পানি দিয়ে হাত ধুয়ে ঝটপট গাড়িতে উঠে গেল। রায়হান মার্সিডিজের কালো গাড়িটার দরজা খুলে বসলো ড্রাইভারের সিটে। উজান আগে থেকেই গাড়িতে উঠে বসেছিল। রায়হান গাড়ি স্টার্ট দিল। তাদের পেছন পেছন আরো দুটো গাড়ি এগিয়ে গেল। প্রথম থেকেই গাড়ি দুটো তাদের পেছন পেছনই ছিল। রায়হান বলল, বস, যে ছেলে দুটোকে মারা হয়েছে তারা স্ন্যাক গ্যাংয়ের ছেলে ছিল। একগাল হাসলো উজান। সেই হাসিতে যেন তাচ্ছিল্য ফুটে উঠল। হেসেই বলল, খুব ভালো। চারটা গাড়ি এসে থামলো শহরের বাইরে একটা পুরনো বাড়িতে। অলরেডি মেয়ে দুটোকে পৌঁছে দিয়ে ওই গাড়িটাও যুক্ত হয়েছে তাদের সাথে। উজান সহ সবাই গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। খোকন বসে আছে, তার সাথে কিছু ছেলেপেলেও আছে। উজান আশেপাশে তাকিয়ে খোকনের ঠিক সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো। কথা ছিল স্ন্যাক গ্যাং এর কিং এর সাথে কথা হবে আজ, কিন্তু উজান এখানে খোকন আর কয়েকটা ছেলেপেলে ছাড়া আর কাউকে দেখতে পেল না। তাই টাইগার বলল, বলো কি বলবে? খোকন চোখ বুলিয়ে চারপাশটা দেখলো একবার। রায়হান টাইগারের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে কোনো বন্দুক নেই। পেছনে থাকা প্রায় 10টা ছেলের হাতেই বড় বড় রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। সবার পরনেই কালো পোশাক। খোকন এবার টাইগারের দিকে তাকিয়ে বলল, টাইগার, তুমি বলেছিলে আমরা একসাথে কাজ করতে পারি, আর সেই ব্যাপারে কথা বলতেই। টাইগার হাত দেখিয়ে থামিয়ে দিল খোকনকে। বলল, কি কথা ছিল? হাহ, আমি কোনো চামচার সাথে কথা বলবো না। খোকন দাঁতে দাঁত চেপে বলল, টাইগার, তুমি কিন্তু আমাকে অপমান করছো। যদি তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমি স্ন্যাক গ্যাংয়ের কিং ছাড়া আর কারো সাথে কথা বলবো না। শোনো টাইগার, স্নেক ক্যানের কিং এখনো এই মাফিয়া জগতে সামনে আসেনি, কিন্তু উনি খুব তাড়াতাড়ি সামনে আসবেন। তখন না হয় কথা বলবো। শোনো টাইগার। টাইগার খোকনকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা বলতে চাই না আমি। এই কথা বলেই টাইগার চেয়ার থেকে উঠে চলে যেতে গিয়েও থেমে গিয়ে আবারও খোকনের দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, আসার পথে তোমার গ্যাংয়ের 2টা ছেলেকে গুলি করে নদীতে ফেলে দিয়ে এসেছি।
মেয়েদের সাথে দস্তাদস্তি করছিল। আর যদি কাউকে এমন করতে দেখি তাহলে এভাবেই মেরে ফেলবো। এই কথা বলে এই টাইগার সহ তার গ্যাংয়ের সবাই চলে বেরিয়ে গেল। পেছন থেকে একজন এগিয়ে এসে খোকনের কানের কাছে এসে বলল। সঙ্গে সঙ্গে এই ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিল খোকন আর বলল, দেখেছিস না আমাকে কেমন অপমান করে চলে গেল, তারপরও কিছু বললাম না। কিংয়ের আদেশ আছে, ওকে উত্তেজিত করে হাতছাড়া করা যাবে না। ওর পাওয়ার আমাদের স্নেক গ্যাংয়ের জন্য খুব দরকার। রায়হান গাড়ি ড্রাইভ করতে করতেই বলল, বস, রাত অনেক হয়েছে, শহরে যেতে আরও রাত হয়ে যাবে। না, গাড়ি বাংলো বাড়িতে নিয়ে চলো। শহর থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় উজানের দাদু খালেদ চৌধুরী একটা বাংলো বাড়ি করেছিলেন। বাড়িটা অনেকদিন যাবতই পড়েছিল। সেই বাড়িটাই উজান তার অন্ধকার জগতের আস্তানা গড়ে তুলেছে। টাইগার গ্যাংয়ের সব ছেলেরা সেই বাংলো বাড়িতেই থেকে নিজেদের কাজ করে। নিশির খুনের পর উজান খুব ভালো করে বুঝতে পারছিল নিশি আর তার মায়ের খুনের রহস্য এই মাফিয়া ওয়ার্ল্ডেই খুঁজে পাওয়া যাবে। ফ্ল্যাশব্যাক। শিহাব উজানের কলেজ ফ্রেন্ড। শিহাবের বাবা সিআইডির প্রধান কর্মকর্তা আইজিপি শাহাদাত হোসেন। নিশির খুনের পর উদয়ের উপর নিশির খুনের দায় পড়ে। উজান কি করবে সেটা ঠিক করে নিল। পরদিনই বন্ধু শিহাবের বাড়ির সামনে উজানের গাড়ি এসে থামলো। উজান সোজা শিহাবের বাড়ির ভেতরে চলে গেল। শিহাব উজানকে দেখে খুশি হয়ে বলল, কেমন আছিস বন্ধু? অনেকদিন পর তোকে দেখছি। কেমন আর থাকবো বল, তুই তো জানিস সব কিছু। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা। তবে তুই শুধু শুধু টেনশন করিস না। উদয়বা যদি সত্যি কোনটা না করে থাকে তাহলে তার কিছুই হবে না। ঠিক তখনই আইজিপি শাহাদাত হোসেন ড্রয়িং রুমে এসে ঢুকলেন। উজানের কাঁধে হাত রেখে বললেন, কেমন আছো সেই কথা জানতে চেয়ে তোমাকে আর কষ্ট দেব না উজান। আমি বুঝতে পারছি এখন তোমার আর তোমার পরিবারের উপর দিকেই যাচ্ছে। সত্যি বলতে আমিও বিশ্বাস করি উদয় ইন্সপেক্টর নিশিকে খুন করেনি, কিন্তু আমার বিশ্বাস তো কিছু আসা যাবে না, আদালতে প্রমাণ চাইবে। আঙ্কেল, এসপি জীবনের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা বলছি। এসপি জীবন বলেছিল মার্ডার আগে নিশি একটা মাফিয়া গ্যাংয়ের সম্পর্কে কিছু জেনে গিয়েছিল, কিন্তু কোন মাফিয়া গ্যাং বাক্যে তার লিডার সেই সম্পর্কে তো আমরা কিছুই জানি না। সেটা একমাত্র নিশিই জানত। দুঃখের বিষয় হলো এই মাফিয়াদের অনেক বড় বড় জায়গায় হাত থাকে, তাই তাদের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণও নেই যে আমরা ওদের অ্যারেস্ট করব। এভাবে হবে না আঙ্কেল, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি বের করব নিশির খুনি সেই মাফিয়াকে, আর তার সঙ্গে সব মাফিয়াদের অপরাধের প্রমাণও জোগাড় করব। তুমি কি করতে চাইছো উজান? উজান তার হাতে থাকা ফাইলটা শাহাদাত হোসেনের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে আমার জীবনে আমি যতটুকু অর্জন করেছি তার সব কিছুর সার্টিফিকেট আছে। আমি সিআইডিতে জয়েন করতে চাই আঙ্কেল। শাহাদাত হোসেন আর শিহাব অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকালো। শিহাব বলল, হ্যাঁ আছে, তুই আসবি শুনে আমি বাবাকে বলে রেখেছি তোর কথা। উজান, এসব তুই কী বলছিস? তোর চাকরি কি দরকার? যে নিজেই প্রতিদিন ডর্জন খানের মানুষকে চাকরি দেয়, যার কোম্পানিতে শত শত লোক চাকরি করে, সে চাকরি দিয়ে কি করবে? আমার ভাইকে নির্দোষ প্রমাণ করব শিহাব। নিশি আর ওর মায়ের খুনের দায় আমার অন্ধ ভাইয়ের উপর পড়েছে। সেই দায় থেকে আমার ভাইকে বাঁচাতে আমার এই চাকরিটা খুব প্রয়োজন। শাহাদাত হোসেন বলল, উজান, তুমি কি করতে চাইছো আমাকে সব কিছু খুলে বলো। আমি মাফিয়া হয়ে ওই মাফিয়া জগতে ঢুকবো। খুঁজে বের করব ওই মাফিয়াকে যে নিশি আর ওর মাকে খুন করেছে, আর তার সাথে সাথে ওই আন্ডার ওয়ার্ল্ডের সব অপরাধের প্রমাণ। উজান, তুমি এই কাজটা যতটা সহজ মনে করছো কাজটা কিন্তু ততটাও সহজ না। আর তাছাড়া এইভাবে কাউকে সিআইডিতে জয়েন করানো যায় না। আমি জানি আঙ্কেল, কিন্তু প্লিজ আঙ্কেল, আপনি একটাবার আমাকে দায়িত্ব দিয়ে দেখুন। আমি আমার ভাইয়ের খুনিকে খোঁজার সাথে সাথে এই দেশের জন্য কিছু করতে চাই। কিন্তু উজান, আঙ্কেল, আমি যা ভেবে নিয়েছি আমি কিন্তু তাই করব। আমি ভেবেছিলাম আমি অন্যায়ভাবে কোনো কিছু করব না। আইনের একজন মানুষ হয়ে নিজের লক্ষ্য পূরণের সাথে সাথে দেশেরও উপকার করব। কিন্তু আপনি যদি আমাকে সেই সুযোগটা না দেন তাহলে আমাকে বাধ্য হয়ে অপরাধীর খাতায় নাম লেখাতে হবে। উজান, তুমি এসব কি বলছো? হ্যাঁ আঙ্কেল, না হলে আর কি করব? আমি তো হাত গুটিয়ে এইভাবে বসে থাকতে পারি না। ওই অ্যাডভোকেটদের উপর ভরসা রাখবো নাকি ওই পুলিশদের উপর ভরসা রাখবো? ওরা খুঁজবে আমার ভাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ। যেভাবে ভাইয়ার ওপর দুটো খুনের দায় চাপানো হয়েছে, এর বিপরীতে কোনো প্রমাণই নেই আমাদের কাছে। আর না খুঁজে পাবো, আমি নিশ্চিত দুটো খুনই ওই মাফিয়া করেছে, যার মুখোশের আড়ালে আসল মুখোশ নিশি দেখে ফেলেছিল।
কিন্তু তুমি তো জানো না উজান, সে মাফিয়াকে। এই ঢাকা শহরে তো অনেক মাফিয়া চক্র আছে। আমি খুঁজে বের করব আঙ্কেল, আর সেই জন্যই আমাকে তাদের সহদর হয়ে তাদের সাথে মিশতে হবে। খুঁজে বের করতে হবে আসল খুনিকে। শিহাব তার বাবাকে বলল। বাবা, উজান ঠিকই বলছে। দেখো, এতদিন তো ও কিন্তু তোমার ওই মাফিয়া জগতের গোমর ফাঁস করতে পারোনি। এখন ওই উজানের মাধ্যমে যদি তাদের সব অপরাধের প্রমাণ তোমার কাছে চলে আসে, এতে সমস্যা কোথায়? এতে তো তোমার আরও সাহায্য হবে। তুমি ওকে কেন সাহায্য করছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। সাদাত হোসেন কিছু সময় নীরব থেকে তারপর বলল। ঠিক আছে উজান, আমি তোমাকে সিআইডিতে জয়েন করলাম। আজ থেকে তুমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের একজন স্পেশাল সদস্য। উজানের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, সাথে শিহাবেরও। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সাবধান, সবসময় মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে পা ফেলবে। ওখানে কিন্তু কেউ কাউকে খাতির করে না। আমিও কাউকে খাতির করব না আঙ্কেল। ও সরি স্যার। সাদাত হোসেন হেসে বলল। যেহেতু এটা একটা স্পেশাল মিশন, তাই আমি তোমাকে একটা স্পেশাল টিম রেডি করে দিচ্ছি। ওরা সবাই তোমার আন্ডারে তোমার সাথে কাজ করবে। ধন্যবাদ স্যার। আর একটা কথা, যেহেতু এটা একটা সিক্রেট মিশন, তাই এই সম্পর্কে কেউ কিছু জানবে না। আর তোমার সিআইডিতে জয়েন হওয়ার কথাও না, এমনকি তোমার পরিবারও না। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা শর্ত তোমাকে মানতে হবে, এই মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি তোমার জীবনের সাথে কাউকে জড়াতে পারবে না। মানে তুমি এই মিশন কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত বিয়ে করতে পারবে না। আর যদি করতে চাও তাহলে বিয়ের ব্যাপারটা সিআইডিদের কাছে সম্পূর্ণ গোপন রাখতে হবে। এটা আমি তোমাকে পার্সোনালি বলে দিলাম। ঠিক আছে স্যার, আমি বিষয়টা মাথায় রাখবো। ফ্ল্যাশব্যাক শেষ। সকাল সকাল শিলাকে হঠাৎ করে চৌধুরী বাড়িতে দেখে সবাই অবাক। শিলা আয়েশা চৌধুরীকে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? আয়েশা চৌধুরী শিলার পোশাকের দিকে তাকিয়ে বিরক্তি মুখে বলল। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ করে এই বাড়িতে? কেন দাদিমা, আমি কি এ বাড়িতে আসতে পারি না? আয়েশা চৌধুরী কিছুই বলল না। শিলার এই কথা শুনে উর্মি মুখে ভেঙচি কাটল। এরই মধ্যে জলি চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। শিলাকে দেখে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। শিলা জলি চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলল। আন্টি কেমন আছেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। জলি চৌধুরী আয়েশা চৌধুরীর দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল। ও, ভালো করছো। ঠিক তখনই সেলিম চৌধুরী আর নাজু চৌধুরী সিঁড়ি বেয়ে উপর থেকে নেমে এলো। শিলাকে দেখে ওনার স্বামী স্ত্রী খুব খুশি হয়েছেন, সেটা মুখ দেখে বোঝা গেল। নাজি চৌধুরী শিলার কাছে এগিয়ে এসে বলল। ও মা, শিলা যে, কখন এলে মা? এখন তো খুব একটা আমাদের বাড়িতে আসোই না। শিলা নাজু চৌধুরী গলা জড়িয়ে ধরে বলল। এখন থেকে আসবো আন্টি, ঘন ঘনই আসবো। আয়েশা চৌধুরী, জলি চৌধুরী, উর্মি ভ্রু কুচকাল। সেলিম চৌধুরী হেসেই বলল। এসো মা, তোমার যখন ইচ্ছে তখন এই বাড়িতেই চলে এসো। তখনই মালা উদয়কে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। উদয়কে দেখে শিলা উদয়ের কাছে এগিয়ে এসে বলল। ভাইয়া ভালো আছেন? উদয় ভ্রু কুচকে বলল। কে? আমি শিলা। ও হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। শিলা মালার কাছে এসে মালার হাত ধরে বলল। তুমি নিশ্চয়ই উদয় ভাইয়ার বউ, এ বাড়ির বড় বউ। শিলা এবার মালার কানের কাছে গিয়ে আস্তে করে বলল। আর আমি হলাম এই বাড়ির হবু ছোট বউ, উজান চৌধুরীর হবু বউ। শিলার কথাগুলো শুনে মালার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। মালা তাকালো শিলার দিকে। শিলা মালার তাকানো দেখেই হাসল। শিলা এবার উপরে তাকিয়ে জলি চৌধুরীর উদ্দেশ্যে বলল। আন্টি, উজান কি এখনো ঘুম থেকে ওঠেনি? আমি গিয়ে উজানকে ডেকে নিয়ে আসি। জলি চৌধুরী সোজাসুজি বলল। শিলা, তুমি এই বাড়িতে এসেছো, আমরা খুব খুশি হয়েছি মা। তোমার যখন ইচ্ছে তুমি তখনই এই বাড়িতে আসতে পারো, কিন্তু উজানের সাথে দেখা করতে নয়। তুমি জানো তো উজান বিয়ে করে ফেলেছে। হ্যাঁ জানি আন্টি, শর্তের বিয়ে করেছে, আর তাও আবার উদয় ভাইয়ের জন্য। তাই তো উজান বিয়ের আসরেই বউকে ফেলে চলে এসেছে। আমি গিয়েছিলাম গোলাপ গ্রামে, উজানি আমাকে যেতে বলেছিল। আসলে আমি খুব কান্নাকাটি করছিলাম তো, তাই উজানি আমাকে সত্যটা জানানোর জন্য পাঠিয়েছিল। ওইখানে মানুষদের কাছ থেকে আমি সব জেনে এসেছি। জলি চৌধুরী ভ্রু কুচকে বলল।